আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ এবং HRCBM এর কর্মকর্তাবৃন্দ, যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন, উপস্থিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের সেমিনারের মূল বিষয়বস্তু হলো সংখ্যালঘুর অধিকার, বাংলাদেশের মানবাধিকার সংকট ও আইনি প্রতিকারের পথ। এই বিষয়ের উপরে যদি আমি আলোচনা করতে যাই, প্রথমেই বলতে হবে যে মানবাধিকার সংকট যদি আপনি আলোচনা করেন, তার মধ্যে কিন্তু এই সংখ্যালঘু অধিকার বা অন্যান্য যত অধিকারগুলো কথা বলা আছে সবগুলো কিন্তু এর মধ্যে অলরেডি সম্পৃক্ত হয়ে যায়। সুতরাং আমি মানবাধিকার সংকটটাই টার্গেট করে আলোচনাটা করব এবং এই মানবাধিকার সংকট যদি আমরা মনে করি যে এখানে আছে, তার মধ্যে কিন্তু সমস্ত সংকটই আসবে। অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন কারণেই এই সংখ্যালঘু শব্দটি কিন্তু একটা সংখ্যা তত্ত্বের ভিত্তির অনুসারে হয়, মানে এটা সংখ্যা অনুসারে বিবেচনা করা হয়। কিন্তু আমাদের এখানে সংখ্যালঘু রিলিজিয়ান্স আসপেক্টে হিসাব করা হয়, যে ধর্মীয় সংখ্যাগুরু কথাটা বলতে হবে, ধর্মীয় সংখ্যাগুরু, ধর্মীয় সংখ্যালঘু। তো ধর্মীয় সংখ্যালঘু যারা, সেটা বিশ্বব্যাপী বিভিন্ন দেশেই আপনি জানেন যে তাদের কিছু কিছু ক্রাইসিস হয়, তাদের সমস্যা হয়। কিন্তু বাংলাদেশের সংবিধান ৭২ সনে যে সংবিধান প্রণীত হয়েছিল, এটাকে অ্যাড্রেস করে সেখানে এমনভাবেই করা হয়েছিল যে এই বিষয়টা যাতে আর আমাদের সামনে না থাকে। কারণ মুক্তিযুদ্ধে পাকিস্তানের সময় এই সমস্যাগুলো ছিল। পাকিস্তানের সময় আপনার একটি ধর্মীয় রাজনীতিকে প্রাধান্য দেওয়া হতো এবং সেক্ষেত্রে মেজরিটি যারা ছিলেন তারা মাইনরিটির উপরে বিভিন্ন রকম অত্যাচার করতেন, বিভিন্ন রকম দেশ ছাড়া করতেন, মামলা মোকদ্দমা দিতেন। ওইগুলো বিচার করেই কিন্তু 23 বছর বঙ্গবন্ধু যখন মুক্তিযুদ্ধের আগে 23 বছর বাংলাদেশকে প্রস্তুত করলেন স্বাধীনতার জন্য, সেই স্বাধীনতা যুদ্ধের পরে ৭২-এর সংবিধানে এই বিষয়টাকে অ্যাড্রেস করা হলো যে সংবিধানে সকল নাগরিক আমরা সমান। এখানে কিন্তু আর সংখ্যাগুরু সংখ্যালঘুর কোনো বিষয়টা নেই। তো এখন প্রশ্ন হলো যে সংবিধানে এই লেখা থাকার পরেও কেন আমাদেরকে ধর্মীয় সংখ্যালঘুদের বিভিন্ন অধিকার নিয়ে কথা বলতে হচ্ছে? নিশ্চয়ই রাষ্ট্র কর্তৃক সেই যে অধিকারগুলো নাগরিকের থাকার কথা, ধর্মীয় সংখ্যালঘুদের ক্ষেত্রে সেই অধিকারগুলো হয়তো ব্যত্যয় হচ্ছে, সে কারণেই হচ্ছে। এবং এটি যে হচ্ছে না এটা কিন্তু কেউ বলবে না। এবং আমি তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, সেটা হলো যেহেতু আমি হিউম্যান রাইটস নিয়ে কাজ করি এবং আমি গত সরকারের সময় যখন নাকি আওয়ামী লীগ সরকারকে বলা হতো যে আপনার সংখ্যালঘুদের প্রিয় সরকার, সেই সরকারের সময় আমি 3টা হিউম্যান রাইটস এর মামলা করেছিলাম। 3টা মামলাই ছিল সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর দখল করা, নির্যাতন করে এলাকা ছাড়া করা। এবং 3টা মামলাই জনস্বার্থে করার পরে আমাদের সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে এর মধ্যে জাজমেন্ট হয়েছে 2টো, যেটা আমাদের ওয়েবসাইটে আপনারা পাবেন। রংপুরে এক ভদ্রলোক, তার বাড়িতে একটা বাড়ি ছিল, পুরো বাড়ি এবং পাশে জমি, সেই জায়গাটা দখল করার জন্য স্থানীয় একজন আওয়ামী লীগের চেয়ারম্যান, সে আওয়ামী লীগের নেতা, এবং ওই চেয়ারম্যান সাহেব ওনাকে জোর করে রাতের বেলা ওই বাড়ি থেকে তাড়া করে ওই রংপুর থেকে একদম অন্য ডিস্ট্রিক্টে পাঠিয়ে দিলেন। এবং এটা বেশ কিছুদিন তার পত্রপত্রিকা আসার পরে তখন আমি হাইকোর্টে একটা রিট করলাম, আমি নিজে HRPBর পক্ষ থেকে, এবং সেখানে এটা রুল ইস্যু হলো। পরবর্তীকালে হাইকোর্টের বিচারপতি ওই লোককে, যিনি এই বাড়ি দখল করেছেন, তাকে হাইকোর্টে পার্সোনাল এপিডেন্স দিলেন এবং উনি একটা মুজিব কোড গায়ে দিয়ে এসেছিলেন। তখন কোর্ট তাকে জিজ্ঞেস করলেন যে আপনার শক্তিটা কি মুজিব কোড, যে আপনি যে একজন নাগরিকের বাড়ি দখল করলেন, তাকে এলাকা ছাড়া করলেন? তখন উনি বললেন যে না, এটা সত্যি না। এই ঘটনাটা উনি বলতে চাইলেন যে না, আসলে এইরকম না যেভাবে পত্রিকা আসছে। তখন বললো যে ওই বাড়িতে কি উনি আছে এখন? বলে না, উনি নাই। তাহলে তখন বললো যে তাহলে তো আর অন্য কোনো প্রশ্ন এখানে রিলেভেন্ট না, কারণ আপনার ওনাকে যে ওই বাড়ি থেকে আপনি উচ্ছেদ করেছেন এটা তো সত্য। তখন উনি কোর্টে মাপ চেলেন, বললেন যে আপনাকে 7 দিন সময় দিলাম, আপনি ওই বাড়িটা তাকে দখল দিয়ে আদালতে এসে কমপ্লায়েন্স রিপোর্ট দিবেন। এবং সেই 7 দিন পরে ওই ভদ্রলোক আদালতে এসে আপনার রিপোর্ট দিল যে আমি বাড়িটা ছেড়ে দিয়েছি। এবং তখন ইতিমধ্যে ওই যে ভদ্রলোক ওই বাড়ি ছাড়া হয়েছিলেন, আমার সঙ্গে উনি যোগাযোগ করেছেন অনেক পরে। তো যখন যোগাযোগ করেছেন, তাকেও বলেছে ওদিন আসার জন্য, সেও এসছেন এবং তাকে কোর্ট জিজ্ঞেস করলো আপনি বাড়িটা বুঝে পেয়েছেন কিনা। তখন ওইখানে একটা আদালত রায় দিয়ে বললেন যে ভবিষ্যতে যেন এইরকম কোনো ঘটনা না ঘটে, সেই আপনার সতর্কতা বাণী দিয়ে ওই রায়টা নিষ্পত্তি করলেন। এরকম আরো যে মামলা করেছে, পিরিজপুরের এক ভদ্র মহিলা, আপনি জানেন যে পিরিজপুরের একজন লোকাল এমপি, তার ভাই ছিল পৌরসভার চেয়ারম্যান, তার ইন্ধনে এক ভদ্র মহিলা, তার হাজবেন্ড হলো ডাক্তার, 3 তলা বাড়ি,
ওই বাড়িটা দখল করার জন্য ওই ডাক্তার সাহেবকে একদিন রাত্রে ধরে নিয়ে তারপরে তাকে এমন নির্যাতন করেছে, তার মস্তিষ্কের ত্রুটি ধরা পড়েছে এবং সে একদম অসহায়। এবং সেই অবস্থায় প্রথমত ওই বাড়ির যে নিচতলায় ভাড়াটিয়া ছিলেন যে ভদ্রলোক, একজন মুসলমান, এবং সেই ভদ্রলোকের মাধ্যমে প্রথম ওই যারা দখল করবে তারা ওই বাড়িতে ঢুকেছে। ঢুকে পরবর্তীকালে রাতের বেলা ওই মহিলাকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে। তার ওই অসহায় স্বামী যে ডিজেবল, কারণ সে তো নির্যাতনের পরে আর সুস্থ হয়ে ওঠেনি, এবং তার একটা বাচ্চা আছে, ছোট বাচ্চা, 8-9-এ পড়ে। সেই অবস্থায় তাদেরকে বের করে দেওয়া হলো। সে পিরোজপুরের বিভিন্ন জায়গায় ঘুরলো, কোথাও কোনো বিচার পেল না, পুলিশের এসপি টেসপি সব জায়গায় গিয়েছে। পরবর্তীকালে এটা পত্রিকা আসলো। পত্রিকা আসার পরে আমি এইচআরপিবির পক্ষ থেকে একটা জনস্বার্থে রিট ফাইল করলাম, এবং সেই জনস্বার্থে রিট ফাইল করে সেখানে আমি বললাম যে এইটা রাইট টু প্রপার্টি, এবং একজন নাগরিকের এই প্রপার্টি প্রোটেকশন দেওয়ার অধিকার সংবিধানে প্রশাসনকে দিয়েছে, কিন্তু প্রশাসন এটা দিচ্ছে না। সেই কারণে জনস্বার্থের মামলা অ্যাকসেপ্ট করে পরবর্তীকালে কোর্টের একটি নির্দেশে উইদিন 7 ডেজের মধ্যে পুলিশ সুপারকে নির্দেশ দিল যে ওই তার ঘরে ওই মহিলাকে তার অবস্থান করা এবং তার নিরাপত্তা দেওয়া। এবং তারপরে পুলিশ সুপার 3 দিনের মধ্যে তাকে ওই বাড়িতে তার ঘরে উঠিয়ে দিয়েছেন এবং সেখানে পুলিশ প্রহরা বসিয়েছেন। এরপরে আরো একটা ঘটনা এরকম, এই ঘটনাগুলো সব কিন্তু গত সরকারের সময়, অর্থাৎ গত সরকারের সময়ও আপনার এই প্রশ্নটা অনেক সময় বিতর্ক হয়। কেউ কেউ বলে যে আসলে যারা নির্যাতিত হয়েছেন তারা কি কোনো রাজনৈতিক দলের ভোটার হয়েই তারা কি নির্যাতন থেকে রেহাই পাচ্ছেন? না, তা পাচ্ছেন না। বা কোন সরকারের বিপক্ষে হলেই কি তারা রেহাই পাচ্ছেন? তাও পাচ্ছেন না। অর্থাৎ জটিল পরিস্থিতিটা হলো যে আমাদের দেশে সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘুদের উপরে একটা অন্যরকম টেন্ডেন্সি আছে। সেই টেন্ডেন্সিটা প্রিভিলেজ পায় ফ্রম দা প্রশাসন এবং রাষ্ট্র, কারণ প্রিভিলেজ না পেলে এটা তারা করতে পারতো না। আজকে বাংলাদেশে আপনারা জানেন স্বাধীনতার পরে 80 সালে 90 সালে কত পার্সেন্ট এখানে হিন্দু ছিল, আর আজকে কত পার্সেন্ট হয়েছে? আজকে 8 এ চলে এসছে, যেটা আগে ছিল। আমি যে এলাকার লোক, আমার এলাকায় 60% ছিল আমার ইউনিয়নে হিন্দু অধ্যুষিত, আজকে সেখানে 30% হয়েছে, অর্থাৎ অর্ধেক কমে গিয়েছে। কেন কমে গিয়েছে? এদেশে কি বসবাসের জন্য খুব ভালো জায়গা না? নিশ্চয়ই বসবাসের অনেক ভালো জায়গা, কিন্তু নিশ্চয়ই এমন কোন ক্রাইসিস ছিল, এমন কোন জটিলতা ছিল যার ফলে এই ধর্মীয় সংখ্যালঘুরা দেশ ছেড়ে চলে যাচ্ছে, এবং এই দায় দায়িত্ব কিন্তু সরকারের উপরে বর্তাবে। সেই প্রেক্ষাপটে যদি আপনারা বলেন যে আপনাদের ভয়েস ধর্মীয় সংখ্যালঘুদের বিষয়টাই আমরা বেশি আলোচনা করতে চাই, অবশ্যই সেটা যুক্তি আছে, কিন্তু তারপরে আমি বলবো, এই উদাহরণগুলো দেওয়ার পরে আমি বলবো আমি একটু গ্রেটার পার্সপেক্টিভে আলোচনা করতে চাই। আপনি যদি আজকে বলেন যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, মানবাধিকার সংকট, আমি বলবো যে মানবাধিকার সংকট কেন, এই বিষয়টা আপনাকে একটু ধারণা করতে হবে। মানবাধিকারের সংকট প্রশ্ন তখনই আসে, আপনি দুটো স্লোগান যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশে মানবাধিকার সংকট কেন হচ্ছে। একটি স্লোগান হলো যে 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, আর একটি স্লোগান হলো যে আমরা মুক্তিযুদ্ধের যে অর্জন সেটাকে আমরা গ্রহণ করব না, আমরা নতুন করে একটা স্বাধীনতা এনেছি। এই যে দুটো বক্তব্য, এই দুটো বক্তব্যের মধ্যে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন যে আমাদের মূল ক্রাইসিসটা কোথায়। মূল ক্রাইসিসটা হলো বাংলাদেশের মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা একটা মুক্তিযুদ্ধ করেছিলাম, এবং এই মুক্তিযুদ্ধ করে 72-এর সংবিধান আমরা এনেছিলাম, যেখানে সকল নাগরিক আমরা সমান, আমরা একত্রে বসবাস করব, যার ধর্ম সে পালন করব, এবং রাষ্ট্র সেইটি প্রশাসনের মাধ্যমে আমার অধিকার নিশ্চিত করবে। এটাই ছিল ম্যান্ডেট 72-এর সংবিধান। কিন্তু আমরা দেখেছি সেই সংবিধান আজকে ছুঁড়ে ফেলতে চায়, সেই সংবিধানকে বাতিল করে নতুন সংবিধান করার অনেক প্রচেষ্টা নেওয়া হয়েছিল। কিন্তু আমি ধন্যবাদ জানাবো রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপিকে, যে বিএনপির মতো বড় রাজনৈতিক দল তারা এই প্রচেষ্টায় কোন রকম তারা সমর্থন দেননি, এবং যার কারণে বাংলাদেশের সংবিধান এখন আমাদের সামনে আছে। কিন্তু সেটা যদি না হতো, আমি বলতে পারবো না যে বিএনপির মতো রাজনৈতিক দল যদি এটা সমর্থন না করতো, যে না এটা আমরা সমর্থন করি না সংবিধান ছুঁড়ে ফেলা, তাহলে এই সংবিধান আজকে এখানে থাকতো কিনা, এই সংবিধান অনুষ্ঠানে আমি কথা বলতে পারতেন কিনা, এটা আমার মনে একটা বড় প্রশ্ন রয়েছে, হয়তো বা পারতাম না। কিন্তু যাই হোক, যেটা হয়নি সেটার আলোচনা করে লাভ নাই, প্রেক্ষাপটটা আপনাদেরকে বললাম। দেখুন, আপনারা যখন বলেন যে মানবাধিকার সংকট কেন বলবো আমি তো মানবাধিকার সংকট আপনার ধর্মীয় সংখ্যালঘুদের জন্য বলছি তা না, ধর্মীয় সংখ্যাগুরুদেরও তো মানবাধিকার সংকট। কাজে আপনি ধর্মীয় সংখ্যালঘুদের মানবাধিকার সংকট আলাদা করার দরকার নাই। আপনি যদি বলেন যে মানবাধিকার সংকট, দ্যাটস ওকে, কারণ আমরা আজকে যারা সংখ্যাগুরু আছি তাদের মানবাধিকার কোন পর্যায়ে আছে আপনি কি বলতে পারবেন? আপনাদের মধ্য দিয়ে ডাটা দেওয়া হয়েছে আজকে মব সন্ত্রাস কিভাবে হয়েছে আপনি দেখেছেন একটু আগে একটা চার্ট, একটু আগে নারী নির্যাতন,